আদিলুর রহমান শুভ্র সাহেব এবং রেজওয়ানা আপা এই দুইজন মিলে আপনার সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। শেখ হাসিনা কিন্তু সমস্ত পলিটিক্স ডিজিএফআই এর মাধ্যমে কন্ট্রোল। আমার যেটা অভিজ্ঞতা, আমি আপনাকে বলে দিয়েছি যে ওই সময় ডিজিএফআই যিনি পলিটিক্যাল হেড ছিলেন, তার মাধ্যমে কিন্তু এই প্রচেষ্টাটা করা হয়েছে এবং মেজর ইব্রাহিম সহ অনেককে এমপি বানানো হয়েছে। নুরুল হক নূর, ওই সময় কিন্তু আমরা আসলে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা কিন্তু ছাত্র সংগঠনের ঘোষণাও দিই নাই, ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা কোটা আন্দোলনের পরে আমরা ডাকসুতে ইলেকশন করেছি। আমরা কিন্তু ওই সময় কোনো ছাত্র সংগঠন না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ফোর্স না, শক্তি না, আমরা একটি সামাজিক আন্দোলন করেছি। তো যাই হোক, পরবর্তীতে আমরা যখন ছাত্র সংগঠন গঠন করলাম, তার পরবর্তীতে আসলে আমাদের আচরণটা কেমন, আমরা যখন রাজনীতি করতে নামলাম তখন কিন্তু সারা দেশে আওয়ামী লীগ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো। দেন আমরা কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি নিশ্চয়ই, আপনি সাংবাদিক হিসেবে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন, সারা বাংলাদেশে যখন বিএনপি জামাত মাঠে নামতে পারে না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নুরুল হক নূর, রাশেদ খান, এই 10-15টা ছেলে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ওই নিভু নিভু করে আমরা 10-15 জন মার খাইতাম, আবার যাইতাম, মার খাইতাম, আবার যাইতাম। এখন অনেক বড় বড় বিপ্লবী আছে, আমরা কিন্তু তাদেরকে পাশে পাইনি। তো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টাটা চালিয়ে গিয়ে, এখন এই চেষ্টার মধ্যে কি নুরুল হক নূর কখনো আপনার শেখ হাসিনার সাথে আপোষ করেছে নাকি আমরা আপোষ করেছি? আমরা কিন্তু আপোষ করি নাই। আমরা 24 সালের ইলেকশনে আমাদেরকে এমপি বানানোর জন্য শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনি ডিজিএফআই যে পলিটিক্যাল হেড ছিল মেজর ইব্রাহিম, কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম ইলেকশনে চলে গেছে, আমি আর নুরুল হক নূর কিন্তু ইলেকশনে যাইনি। শেখ হাসিনা কিন্তু সমস্ত পলিটিক্স ডিজিএফআই এর মাধ্যমে কন্ট্রোল। আমার যেটা অভিজ্ঞতা, আমি আপনাকে বলে দিয়েছি যে ওই সময় ডিজিএফআই যিনি পলিটিক্যাল হেড ছিলেন, তার মাধ্যমে কিন্তু এই প্রচেষ্টাটা করা হয়েছে এবং মেজর ইব্রাহিম সহ অনেককে এমপি বানানো হয়েছে। নির্বাচনটা বাংলাদেশে হওয়া দরকার। এখন এই সরকারকে গণ অধিকার পরিষদ একমাত্র দল হিসেবে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল। আমরা বলেছিলাম 2 বছর থাকেন। সরকার যদিও 1.5 বছরের কথা বলছিল, তো থাকেন, আপনি রাষ্ট্র সংস্কার করেন, গণহত্যার বিচার করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই বলেছেন বিবিসি সাক্ষাৎকারে, রাষ্ট্র সংস্কার এখনো শুরুই করেন নাই। আরো স্পষ্ট ভাবে বলতে গেলে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। এখন ইউনূস স্যার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, রাষ্ট্র সংস্কার শুরু করছেন না, মনির শারমিন নিজেই কিন্তু এই টকশোতে বলেছে যে দৃশ্যমান কাজ এখনো শুরু হয়নি। দেন প্রায় বছরের কাছাকাছি, মানে কি 7 মাস কিন্তু অতিবাহিত হয়ে 8 মাস শেষ হচ্ছে, এখনো আপনি রাষ্ট্র সংস্কার করছেন না। আপনি এখনো গণহত্যার বিচারের প্রক্রিয়াটা শুরু করতে পারেননি। আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তে যেতে পারেননি। দেন আমি আপনাকে আর কত সময় দেব? মানে ওই যে একটা কথা আছে না গ্রামে, যে দুধ দিয়া গরুর আপনার দাঁত দেখলে বোঝা যায় গরুটা আসলে দুধ দিবে কি দিবে না। তো বিষয়টা ইউনূস সরকার, ইউনূস স্যারের জনপ্রিয়তা আছে, কিন্তু তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের যথেষ্ট অযোগ্যতা, অদক্ষতা, আওয়ামী লীগের প্রতি পীড়িত রয়েছে। এবং আমি নিজে সাক্ষী, এতটুকু বলি, এই সরকারের 2 জন উপদেষ্টা মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে, আপনি জিজ্ঞেস করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, সাবের এবং মান্নানকে জামিন করিয়েছে। আদিলুর রহমান শুভ্র সাহেব এবং রেজওয়ানা আপা এই 2 জন মিলে আপনার সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, তারা 2 জন স্বরাষ্ট্র উপদেষ্টাতে জিজ্ঞেস করেন, তারা 2 জন সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। এই উপদেষ্টা পরিষদ, যাদের বিষয়ে কিন্তু মানুষের খুব প্রশংসা আছে যে না, এই 2 জনের ব্যাপারে কোনো বিতর্ক নাই, কিন্তু আমি নিজে বলছি হ্যাঁ, তারা 2 জন কিন্তু জামিন করানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আরেকজন এমপির জামিন করানোর ক্ষেত্রে আরেকজন এমপি ভূমিকা রেখেছে। আমরা যদি পলিটিক্স করি আপা, আমরা 18 সাল থেকে আমাদের দেখতেছেন রাষ্ট্রের বিভিন্ন আপনার বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন ব্যক্তির সাথে যেমন আমাদের সম্পর্ক আছে। আহ বিরোধী দলের ফেসিবাদ বিরোধী লড়াই যেতে একসাথে করেছি, সব জায়গায় আছে। ছাত্র বলেন, এনসিপি বলেন, সেখানেও আমরা একসাথে অনেক আন্দোলন সংগ্রাম, সব জায়গা থেকে মোটামুটি কেউ না কেউ, মনে করেন আপনার বান্ধবী খুব ক্লোজ, আপনি বিশ্বাস করতে পারবেন পারবেন না আপনার তথ্য ফাঁস করে। তো ওই তথ্যগুলো আসে, এই জন্যই বলতেছি, যা কিছু হচ্ছে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে এই সরকার ভালো কিছু করতেছে। এই সরকারের উপরে দেখেন, যারা দূর থেকে দেখতেছে তারা মনে করতেছে সরকার ভালো করতেছে, কিন্তু ওই যে বললাম না, টেলিফোন দিয়ে বলেছে আপা স্যার একটু প্লিজ আসেন না আমাদের সাথে, একটু প্রতিবাদে সামিল হন, আসেন নাই, তারা হয়ে গেছে উপদেষ্টা। আপনি কল্পনা করতেছেন? এই হচ্ছে এই সরকারের অবস্থা। এই সরকারকে আমি মনে করি, এই সরকারের টাইমের ব্যাপারে কেউ কথা বলতো না যদি এই সরকার রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের যে 1 নম্বর উপাদান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটি করত। যখন আওয়ামী লীগকে আমি জেনে গিয়েছি, দেখেন, আমেরিকা, ইউরোপ, অন্যান্য দেশের কিন্তু বা জাতিসংঘ সবাই কিন্তু মোটামুটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেই ব্যাপারে তারা কিন্তু একমত পোষণ করে নাই।
এই দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণহত্যা হয়েছে, জাতিসংঘ স্বীকার করছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হোক সেই ব্যাপারে আবার তারা কিন্তু প্রতিবেদন দিয়েছে, দিয়েছে না? তার মানে ইউনূস স্যার মনে করছে একটি চাপ আছে, এই চাপের কারণে তিনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। মানে আওয়ামী লীগকে যদি এই বিদেশিদের চাপের কারণে নিষিদ্ধ না করে, তাহলে আমি এই সরকারকে কেন এত সাপোর্ট দিব, কেন 2 বছরের জন্য থাকুক, 5 বছরের জন্য থাকুক, এত গল্প বলে বেড়াবো? আমাকে হাত বেঁধে চোখ বেঁধে, মনিরা শারমিন তো জানে ওই সময় আমার মা কিভাবে রাস্তায় কাজ করতে কান্নাকাটি করেছে, কিভাবে আহাজারি করেছে, কত আপনি নিজেও জানেন সাংবাদিক হিসেবে, ওই সময় তো আপনি ডিবিসিতে ছিলেন। দেখেন আমাকে হাত বেঁধে, আমার চোখ বেঁধে, আমার মুখের ভিতর গামছা ঢুকিয়ে এডিসি সাইবার ক্রাইম ইউনিটের এডিসি ইশতিয়াক, হ্যাঁ, যিনি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় দিয়েছিল, ওনার বাবার নামটি ভুলে গিয়েছি, বাট এডিসি ইশতিয়াক, আমি সম্প্রতি খবর পেলাম যে তাকে খাগড়াছড়িতে, আপনার পরবর্তীতে খাগড়াছড়িতে তাকে আপনার ট্রান্সফার করা হয়েছে বা বদলি করা হয়েছে। আমাদেরকে এত নির্যাতন করেছে যে দল, সেই দলকে আপনি কিভাবে সাপোর্ট দেন? সেই দল আগামী নির্বাচনে অংশ নিবে, প্রধান উপদেষ্টা এই কথা কিভাবে বলে? এখন দেখেন, যেটি এখন এই মুহূর্তে শুরু হয়েছে, এনসিপিতে যেহেতু এই সরকারের ক্রিমটা ভোগ করতেছে, মানে এই সরকারের সুবিধা ভোগ করতেছে, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু বিদেশিদের কাছে এনসিপির প্রশংসা অগ্রিম করে এসেছে, শুভকামনা, এটি তো অসত্য না। দ্বিতীয়ত, এই সরকারের মুখপাত্র যাকে বলা হয় প্রেস সচিব, তিনি বলেছেন যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হবে। এরপরে আমি দেখেছি যে অন্যান্য উপদেষ্টারা মোটামুটি ভালোই আশীর্বাদ জানিয়েছে। এখন গণ অভ্যুত্থান কি শুধুমাত্র এনসিপির আমাদের ভাই বন্ধুরা এককভাবে করেছে? বিএনপির ভূমিকা নাই, জামাতের নাই, সাংবাদিকদের নাই, আইনজীবীদের নাই, প্রাইভেটের নাই, সাত কলেজের নাই, অন্যদের নাই? 3 জন উপদেষ্টা আপনার ঢাবি থেকে বানাইতে হবে? আমিও তো ঢাবির, আপনিও ঢাবির, মনিরাও ঢাবির। এই যে আমরা সংকীর্ণতার মধ্যে বসবাস করছি, এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না।